আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে সবথেকে গুরুত্বপূর্ণ এই সময়ের একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। সেটা হচ্ছে আসলে কলেজ ভর্তি, সেটার ভাবনা, সিদ্ধান্ত এবং বিবেচনা। সবকিছুই আমরা কাইন্ড অফ কিছুটা রিয়েলিটি চেক দিয়ে তারপরে দেখে, দেখে ফ্যাক্টগুলাকে ধরে, ধরে বুঝবো। তো কলেজ ভর্তি নিয়ে ফার্স্ট অফ অল অনেকেরই অনেক ধরনের চিন্তাভাবনা তো প্রথমতই আছেই। একেবারে পরীক্ষার আগে থেকেও সেই টেস্ট পরীক্ষা থেকেই দেখা যায় যে মানে এসএসসির আগে যে টেস্ট পরীক্ষা তখন থেকেই মানুষজন চিন্তাভাবনা করে থাকে যে আসলে তার কলেজটা কোনটা হবে, সে কোন কলেজে পড়াশোনা করবে বা কেমন হবে না হবে ইত্যাদি একটু বিস্তার চিন্তাভাবনা থাকে। যেরকমটা আমারও ছিল হয়তোবা। আমি এসএসসির ফলাফল যেরকম ছিল মানে আলহামদুলিল্লাহ ভালো ছিল। সেই অনুযায়ী আমি আমার পরবর্তীতে কলেজ লাইফে কি আসলো, আমার ক্ষেত্রে কোন, কোন বিষয়গুলো আসলে একটু মানে কাজে দিয়েছিল বলো অথবা যেগুলো আমি ভুল করেছিলাম। প্লাস তোমাদের জন্য বেশ কিছু আরকি আমার তরফ থেকে সাজেশন। A to Z সবকিছু বিষয় নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলব। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের এইবারের ফলাফল বিশ্লেষণটা করে আমরা একটা অ্যাজাম্পশন নিব যে কোন মার্কে কোন কলেজে তুমি আসলে অ্যাডমিট বা তোমার কোন কলেজটা আসলে মানে ইনশাল্লাহ চলে আসতে পারে। আমার কথা বুঝাই গেছে? ঢাকার মধ্যে তারপরে হচ্ছে ঢাকার বাইরেও আরও অন্যান্য যে কলেজগুলো আছে সেগুলো নিয়ে আমরা সবগুলারই একটু টাচ দেওয়ার চেষ্টা করব, চিন্তাভাবনা করার চেষ্টা করব। তবে অবভিয়াসলি এটা রিয়েলিটি ফ্যাক্টটাকে চিন্তাভাবনা করে গত বছরের অবস্থা, তার আগের বছরের অবস্থা, তার আগের বছরের অবস্থা, দোজ আর মানে লিটারেলি ডিফারেন্ট রেজাল্টস। ওগুলোতে আসলেই ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ফলাফল ছিল। সো কলেজ ভর্তিটা আসলে জীবনের অবশ্যই তোমার সামনের ২ বছরটা কিরকমভাবে যাবে, তুমি কি আসলে এটা স্মুথলি চলতে পারবা কিনা, আর বেশি স্মুথলি নিতে যেয়ে আবার তোমার জন্য আসলে সেটা অলসতায় পরিণত হচ্ছে কিনা, ইচ অ্যান্ড এভরি ডিটেলস উইল ট্রাই টু টাচ। আমরা চেষ্টা করব সবগুলাকেই হচ্ছে যে একটু বুঝে যাওয়ার। সো রেজাল্ট নিয়ে আমি একটু পরে যাব আসলে। রেজাল্টে যাওয়ার আগেই তোমার প্রথমত চিন্তা করতে হবে যে তোমার যে রেজাল্টটা হইছে বা আমাদের সাথে যুক্ত যে স্টুডেন্টরা ছিল, তোমরা জানো আমরা এই যে মানে আমি স্কুলের প্রোগ্রাম থেকে শুরু করে সব কিছুর ভিতরে যে যুক্ত স্টুডেন্টগুলো ছিল তাদের ক্ষেত্রে খুব কমন একটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে ভাইয়া আমার মানে জিপিএ পয়েন্টটা আসছে এরকম। মানে তোমরা জানো যে এবার রেজাল্টের অবশ্যই তোমাকে বলতে হবে যে রেজাল্টের একটা ধস হইছে না? এবং এই ধসটাকে আমি আমি অন্তত আমার দিক থেকে পার্সোনালি বলবো যে আমি এটাকে খুব পজিটিভলি দেখতেছি। এবং এই ধসটা না, এটা হচ্ছে এক্স্যাক্ট যা এক্স্যাক্ট সেটাই সে পাইছে উইদাউট এনি কাইন্ড অফ গ্রেস। আমার ইনবক্সে অন্তত এরকম 100+ মেসেজ আসছে যাদের মার্কশিটে 9 এরকম দেওয়া আর কি 79 দেওয়া, 80 মার্কের ভিতরে 79 দেওয়া, ফোর্থ সাবজেক্টে 79 দাও। ফোর্থ সাবজেক্টে যদি 80 হয়ে যায় তাহলেই তুমি বুঝতে পারতেছো যে ও আসলে 3টা এ সাবজেক্টকে টানতে পারবে, এরকম না বিষয়টা? ঠিক মানে তুমি তো এই জিনিসটা জানো বা ডিস্ট্রিবিউশনের বিষয়টা বুঝতেছো, এটা 100+ জিনিসপাতি আসছে। তবে আমি এখন পর্যন্ত আসলে যেটা মানে না বললেই না, সেটা হচ্ছে এখন পর্যন্ত সব থেকে হাইয়েস্ট মার্ক আমি পাইছি অন্তত আমাকে জানানো 1250, যেটা হিউজ দিনাজপুর বোর্ড থেকে। ওকে, সো ঠিক আছে, যাই হোক আমরা ওই আলোচনার ভিতরে যাচ্ছি না। আমরা দেখবো যে আসলে তোমার মার্ক কাউন্টটা কতটুকু হয়েছে, তোমার জিপিএ কাউন্টটা কতটুকু হয়েছে এবং এই সব কিছুর উপর ভিত্তি করে কলেজের চিন্তা ভাবনাটা। তো আমি তোমাকে আসলে যে কথাটা বলার জন্য এখানে আসছিলাম সেটা হচ্ছে তোমার ফলাফল যেটাই হয়েছে কিনা তুমি এখন কাইন্ড অফ তোমার বাসার মানুষজন, নিজের সিদ্ধান্ত, বাসার মানুষ, হ্যাঁ মানে তোমার আত্মীয় স্বজন, রিলেটিভ, তারপরে বলো হচ্ছে পাড়া প্রতিবেশী, ফ্রেন্ড, যাই বলো না কেন, এবং নিজের সিদ্ধান্ত নিয়ে একটা ডাইলেমার মধ্যে আছো। নিজ সিদ্ধান্ত একটা ডাইলেমা আছে হচ্ছে ভাই এরকম যে আমি কি সায়েন্সে থাকবো নাকি চেঞ্জ করব। এটা এই মেসেজও আমি বলবো যে আমার কাছে 100+ আশা আছে। আমাদের পেজের ভিতরে কমেন্টের বক্সে সেগুলো চেক করলে আমরা দেখতে পাই যে ভাইয়া আমি কি আসলে এখন সায়েন্সটাকে থাকবো, সায়েন্সে কি চলবো, নাকি হচ্ছে যে আমরা এখান থেকে মানে সায়েন্স থেকে আর কি কুইট করে ডিপার্টমেন্ট চেঞ্জ করে আর্টস বা কমার্সে যাব, এবং সেগুলোতে আসলে সুযোগ সুবিধা কি, আমি যদি চেঞ্জ করে আর্টস বা কমার্সে যাই তাহলে আমাদের সুযোগ সুবিধাগুলো কী কী। আচ্ছা, সো আর্টস বা কমার্সে গেলে সুযোগ সুবিধাগুলো কী কী সেটা নিয়ে হিউজ কথাবার্তা বলা যায়, সেটা নিয়ে সেপারেট আলাদা রকমভাবে আলোচনা করতে হবে। একটা ছোট্ট ভিডিওর মধ্যে এরকমভাবে নিয়ে আসতে গেলে অনেক কথা চলে আসবে, ওটা একটু পরে থাকুক, সমস্যা নেই। আমি আসি যে আসলে তুমি এখন পর্যন্ত তোমার রেজাল্টটা এ আছে, সাপোজ এটা হচ্ছে 4.5+, বাট হচ্ছে যে অবশ্যই তুমি আসলে 5 রিচ করতে পারো নাই, ধরে নাও এটা পর্যন্ত তোমাকে রিচ করা যায় নাই, তুমি পারো না আর কি রিচ করতে। তোমার আসলে এখন সায়েন্সে থাকা জরুরি কি না বা থাকবা কি না, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি আসলে নিজেকে কিছু কোশ্চেন করবা, নিজেকে কিছু ফ্যাক্ট যাচাই করবা, ঠিক আছে? সেই ফ্যাক্টগুলো যাচাই করে তারপরে হচ্ছে তুমি সিদ্ধান্তটা নিবা। ওকে ভাই? সো এই ফ্যাক্টগুলোর ভিতরে প্রথমত যে জিনিসটা ভাবতে হবে সেটা হচ্ছে ভবিষ্যৎ ভাবনা। তোমার মনে হতে পারে যে ভাই এটা শেষের দিকে রিয়াকশন অথচ প্রথমে ভাবতে হবে। হ্যাঁ, কাইন্ড অফ চিন্তা করতে পারো। তোমার যদি আসলে প্রথমত চিন্তা থাকে যে ভাই তুমি ভবিষ্যতে গিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা কোনো তোমার সুইটেবল প্রফেশন, মানে মেজর তো আসলে এই 2 ডিভাইডেশনই হয়, আর অনেক অনেক কিন্তু আছে। বাবারে বাবা, তুমি জানো যে এবারের যে বিসিএস মানে রেজাল্ট আসলো, যে এই বিসিএস রেজাল্টে আসলে কত মানুষজন মানে
মানে জেনারেল ক্যাডার থেকে ঢুকছে এরকমভাবে, এই যে এই সকল মানে বুয়েট, ঢাবি, তারপরে রুয়েট, কুয়েট, চুয়েট, এই সকল জায়গা থেকে। সো এরাও তো হচ্ছে যে অবভিয়াসলি একটা প্রফেশন চুজ করতেছে না? সো যেটাই হোক, তোমার ভবিষ্যৎ ভাবনাটা এক্স্যাক্ট কি? তুমি আসলে কোন জায়গার ভিতরে যুক্ত হতে চাচ্ছ, কি রকমভাবে আসলে চাচ্ছ? তুমি কি আসলে স্পেসিফিক ডাক্তার হতে চাচ্ছ? তুমি ধরো এখন কমার্স থেকে পড়াশোনা করে তো ডাক্তার আর হইতে পারবা না, তাই না? আর্টস থেকে পড়াশোনা করে অন্তত ইঞ্জিনিয়ারিং তো আর করতে পারবা না। বুঝতেছো তো এই জিনিসটা? এখন এখন আবার এখানে কিছু কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে মানে তুমি যদি আসলে বুঝো যে আসলে যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছে, যারা ডাক্তারি পড়তেছে, ইফ দে আর হ্যাপি, তারা কি আসলে খুশি কিনা? টোটাল যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে, টোটাল যে পড়াশোনার ব্যবস্থাটা রয়েছে, টোটাল যে তোমার ম্যানেজমেন্টের ব্যবস্থাটা রয়েছে, যে তুমি তোমার সর্বোচ্চটুকু দিলা, এই সর্বোচ্চটুকু দিয়ে তুমি হচ্ছে ধরো একটা পাবলিক ভার্সিটি, একটা পাবলিক মেডিকেল কলেজ, একটা পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভিতরে ভর্তি হলা, তারপরে কি দেশ তোমাকে ঠিক এক্স্যাক্ট সেরকমভাবে ট্রিট করে? তোমার কি সুযোগ সুবিধা, তোমার ল্যাকিংস, তোমার হচ্ছে যে প্রয়োজনীয়তা, মানে অ্যাকচুয়ালি ডু দে ফিল? অ্যাকচুয়ালি এই সকল জিনিস নিয়ে যদি কথা বলতে চাও, তাহলে হতাশা আর ব্যর্থতা আর দুঃখের কথা ছাড়া অন্য কিছুই ভেসে আসবে না। সো আমি ওই সেক্টরটার ভিতরে যাবোই না, আমি ওই বিষয় নিয়ে কথাই বলবো না। ওই সকল বিষয় নিয়ে যদি চিন্তা করতে যাও, ওই সকল বিষয় নিয়ে যদি আমি তোমার সামনে কথা বলি ভাই, তাহলে লিটারেলি আমি তোমাকে আজকে মোটিভেট করতে আসছি, তুমি ডিমোটিভেটেড হয়ে ঘুরে যাবা, তাছাড়া আর কিছু না। এরকম ঝামেলা আসবে। সো ওই জিনিসটাকে সাইডেই রাখো, এটা দরকারই নাই যে আসলে মানে তারা কি ফিল করছে বা তাদের সাথে কি হচ্ছে আসলে। ওই রিয়ালিটিটা না হয় যখন হচ্ছে করতে পারবা তখনই চেক দিও, ঠিক আছে? আর তুমি ধরো হচ্ছে পড়লা আর্টসে, তারপরে বলতেছো যে ইঞ্জিনিয়ারিং এ তো আসলে এরকম খারাপ, সেজন্যই তো আমি ইঞ্জিনিয়ারিং নেই নাই। তাহলে তো হইলো না। তুই ইঞ্জিনিয়ারিং এর চান্স পাওয়ার পরে যদি চুজ না করিস, তখন সেটা বলতে পারবি, তখন তোর বলাটা খাটে, তাই না? তো ব্যাপারটা এরকম। আর আমরা আসলে ধরেই নিই এই যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, মানে দেজ আর দ্য হাইয়েস্ট পিলার, তোমার রেজাল্টের সর্বোচ্চ পিলার বোধহয় এর বরাবরই হবে আর কি, এমন একটা চিন্তা ভাবনা। সো তোমার যদি আসলে ভবিষ্যৎ ভাবনার ভিতরে থাকে যে না ভাই, আমার মানে বাই হুক আর বাই ক্রুক আমার চিন্তা ভাবনা আছে আমি ডাক্তারি পড়াশোনা করব, আমার অন্য আর একটা কারণও আছে বা অন্য কিছু একটা কারণ রিজন আছে, বাট আমার এটা আছে, তার মানে তো অবশ্যই তোমার সিদ্ধান্তটা অলরেডি টেকেন, হ্যাঁ তোমাকে সায়েন্সে থাকতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। তোমার যদি চিন্তা থাকে না ভাই আমি হচ্ছে 9th গ্রেডের জব করবো, বিসিএস কমপ্লিট করবো, বা অ্যাজ এ টিচিং প্রফেশনে আসবো, টেকনিক্যাল কোনো একটা সেক্টরে টিচিং যাবো, যেমন হচ্ছে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথে, এরকম জায়গাতে, তাহলে তোমাকে অবশ্যই পিওর সাবজেক্টে পাবলিক বিশ্ববিদ্যালয় বা অন্য যে কোনো থেকে অনার্স কমপ্লিট করতে হবে, তখনও তুমি আসলে সায়েন্সে থাকাই লাগবে, মাস্ট, বুঝতেছো? তোমার চিন্তা হচ্ছে না ভাই আমি 9th গ্রেডের বিসিএস জবের ভিতরে যাবো, সো তখন তোমাকে আসলে জরুরি বিষয়টা না তোমার জন্য, তুমি তখন আর্টস কমার্স থেকেও কমপ্লিট করলেই করতে পারো। তোমার ইচ্ছা হচ্ছে ভাই আমি ব্যাংকিং এর মধ্যে যাবো, মানে ওটা কেমন হালাল হারাম নাকি ওই সকল চিন্তায় আমরা যাচ্ছি না। তো ওইটাই যাবো, তাহলে ভাইয়া তোমার জন্য অবশ্যই তোমার কোনটা বেটার হবে? কমার্স বেটার হবে। ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ওয়াইস, কত কি 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 আছে আছে না এমন। ওকে, সো আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো। এছাড়াও এরপরে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে এইচএসসি জীবনে তোমার পড়াটা যেটাই হোক, সায়েন্স, আর্টস, কমার্স যেটাই হোক, এর কিছু বৈশিষ্ট্য আছে। যেমন বৈশিষ্ট্যর ভিতরে স্বল্প সময় বিস্তর সিলেবাসটা অবশ্যই বিস্তর, সেটা তোমার সায়েন্সের বলো, আর্টসের বলো, কমার্সের বলো। এবং এটা অবশ্যই যদি আমি এর ভিতরে একটু গ্রেডিং করি, তাহলে আমি অবশ্যই সব আগে রাখবো হচ্ছে সায়েন্সকে, কারণ এর সিলেবাসটাই হচ্ছে সব থেকে এই তিনজনের মধ্যে রিলেটিভলি হার্ড। বাট সায়েন্সের পড়াশোনা কি এইচএসসি লাইফে আসলেই অনেক কঠিন? তোমাকে যে তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, মানুষজনরা বলে যাচ্ছে, বারবার করে বলতেছে যে না তোর দ্বারা হচ্ছে সায়েন্স পড়া হবে না, তুই তো এ প্লাসই নিয়ে আসতে পারলি না, এসএসসিতে এ প্লাস পাস না, তুই সায়েন্স নেওয়ার কথা চিন্তা করিস কেমনে, হ্যান ত্যান কত কিছু। বাট বিলিভ মি, খুব দ্রুতই তুমি এমন একটা ভিডিও কন্টেন্ট পাবা, যে ভিডিও কন্টেন্টটা আমি তোমাদেরকে আশা করি শো করাবো, সেটা হচ্ছে তোমার ওই সময়ে থাকাকালে বুয়েট, মেডিকেল, ঢাবি, এই কিছু জিনিসপাতি তো কাইন্ড অফ সার্থকতার মানদণ্ড বলে চিন্তিত হয় বা বিবেচিত হয়, হয় না? আমি সেটাকে করতেছি না, আমি সেটাকে হচ্ছে ফিক্স করে দিচ্ছি না, বাট তোমার ওই বয়সে থাকতে আমি কিন্তু সেটাই ভাবতাম ভাই, আমি সেটাই ভাবতাম। ইভেন তুমি, আমার মনে হয় এখন কাইন্ড অফ জিনিসটাকে সেরকমই ভাবতেছো। তুমি যতই ম্যাচুরিটি লেভেল দেখাও না কেন, তুমি এখনো হচ্ছে এই তিনটে জিনিসকে ছাড়তে পারবা না এত সহজে, পারবা না। সো আমি তোমাদেরকে কন্টেন্টের ভিতরে ইনশাল্লাহ দেখাই ফেলবো যে তুমি দেখো, আমার মানে লাস্ট দিন হচ্ছে ভার্সিটির ভিতরে এই ধরনের একটা জিনিস নিয়ে আলোচনা হয়েছে, যে কি পরিমাণে হিউজ পরিমাণে মানুষজন আছে যাদের এসএসসি এইচএসসি রেজাল্টে এ প্লাস নাই, জিপিএ 5 নাই, তারা এখন ঢাবির একটা মানে যথেষ্ট ভালো ডিপার্টমেন্ট হোল্ড করে পড়াশোনা কমপ্লিট করতেছে, কন্টিনিউ করতেছে, একেবারে প্রুফ সহ দেখাবো। সো এটা তোমাকে নিয়ে প্যারা খাইতে হবে না যে আসলে এ প্লাস ছাড়া সায়েন্স হবে না, এ প্লাস ছাড়া মানে ঢাবি হবে না, বুয়েট হবে না, ডিউ হবে মানে ডিএমসি হবে না, হ্যান ত্যান, এই সকল চিন্তা ভাবনা মাথা থেকেই ঝাড়ো। এগুলো নিয়ে যারা ভাবতেছো তাদেরকে বলবো যে তুমি অনেক মানে কি বলবো, অনেক বাচ্চা বাচ্চা জিনিস ভাবতেছো, এগুলা 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 অবভিয়াসলি পসিবল, মানে এটা কোনো বিষয়ই না, এটা অবশ্যই পসিবল, তোমার ডিটারমিনেশন এবং তোমার পরিশ্রমের লেভেলের উপর চিন্তা করলে অবশ্যই পসিবল। আচ্ছা, তারপরে হচ্ছে ভাই খরচ, অবশ্যই তুমি সায়েন্স, আর্টস, কমার্স যেটাই পড়ো না কেন, এইচএসসি লাইফে পড়াশোনার ভালো খরচ আছে, যেটা এসএসসি থেকে হায়ারার্কিক্যালি সাম টাইম মানে কয়েক টাইমস, মানে এটাকে মিনিমাম হচ্ছে তুমি 5 টাইমস চিন্তা করতে পারো এসএসসি থেকে। তাই তুমি যে কলেজ চয়েস করবা সেটাও অনেক বড় একটা মানে
একটা ফ্যাক্টর। সে ধরো হচ্ছে তুমি কলেজ এমন জায়গায় চয়েস করলে, তোমার বাসা এক জায়গায়, কলেজ হচ্ছে দূরে, সো তোমাকে প্রত্যেকদিন যাতায়াতে চিন্তা ভাবনা করতে হয়েছে, অবভিয়াসলি সেটা একটা ফ্যাক্টর। ধরো কলেজ হচ্ছে বিভাগীয় পর্যায়ে, তুমি থাকো হচ্ছে রুরাল জায়গাতে, তোমাকে তাহলে ওখানে কলেজের কাছাকাছি থেকে পড়াশোনা করতে হবে, সেখানে কোনো মানে হচ্ছে যে টিউশন নিতে হবে, মানে বাকি কোর্স কমপ্লিট করা লাগবে। সো তাহলে কিন্তু চিন্তা করতে হবে যে তোমার ওখানে থাকা, খাওয়া, কলেজের ফি, হিউজ পরিমাণে কষ্ট আছে, সবকিছুই কিন্তু যুক্ত হচ্ছে হায়ারার্কিক্যালি, বুঝো। তারপরে তোমার মানে তোমার সায়েন্সের লাইফ থেকে পড়াশোনা যদি করো, তুমি অফলাইনে অনলাইনে বিভিন্ন টিউশন নিবা, অফলাইনে অনলাইনে বিভিন্ন কোর্স প্রোগ্রামের সাথে যুক্ত হবা, এগুলাতে কিন্তু অবশ্যই খরচ আছে। এবং তুমি যতই চিন্তা করো যে না ভাই আমি বোধহয় সব কিছু না কমপ্লিট করে হয়তো বা পারবো, এটা ভুল ধারণা, তুমি পারবা না, বিলিভ মি। মানে তুমি পারবা না বলতে কি, তুমি পারতা হয়তো বা, কিন্তু পুরো সিস্টেমটা এরকম ভাবে তোমাকে গাইডেড করে রাখছে, এরকম ভাবে আসলে মানে কি বলবো, ঝামেলার ভিতরে ফেলে রাখছে যে আসলেই তুমি পারবা না। তুমি চাইলেও হচ্ছে একাই স্রোতের বিপরীতে যে হচ্ছে চিন্তা করতেছো মানে কিছু একটা করে ফেলবা, বা প্রথমে ভাবনাতে আসে, হয় না ভাইয়া, হয় না, বিলিভ মি হয় না। একটু না একটু শেষ রাতে গিয়ে হলেও, দিন শেষে গিয়ে হলেও ভয় লাগেই যে মানে যদি না হয়, মানে একটুর জন্যই তো হইলো না বোধহয়, তখন আমার মনে হবে এরকম। সো দ্যাটস ওয়াই এটা আমি বলতেছি যে অবশ্যই বই, এসএসসিতে সব বই ফ্রি ছিল, এইচএসসিতে না। এইচএসসিতে বাংলা, ইংরেজি, আইসিটি এই সকল বইগুলো তোমাকে কিনা লাগবে, বুঝতেছো? সব বই তোমাকে হচ্ছে যে একেবারে কিনা লাগবে। সো বি কেয়ারফুল, বইয়ে তোমাকে নেওয়া লাগবে। সো এই যে প্রত্যেকটা, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, প্রত্যেকটা তো সেকেন্ড পেপার করে আছে, যেগুলো প্রত্যেকটার প্রাইস আগের সময়ের কথা বাদ দাও, এখন প্রত্যেকটার প্রাইস টু মানে মানে কি বলবো যে 650 to 1000 এরকম চলে গেছে আর কি। আইসিটি থেকে শুরু করে বলতেছি 650 to 1000 এই রেঞ্জে আর কি চলে গেছে বইয়ের, প্রত্যেকটা বইয়ের প্রাইস। তার উপরে তুমি বই নেওয়ার পরে টেস্ট পেপার নিবা, সাপ্লিমেন্ট নিবা, মেডিজি নিবা, এগুলো তো লাগবেই। তোমার কোয়েশ্চেন ব্যাংক লাগবে না? তোমার অফলাইনে হোক অনলাইনে হোক যেখান থেকে হোক তোমাকে নেওয়াই লাগবে। তুমি যত কম দামি নাও না কেন, ওটাও তো মিনিমাম 500-র কাছাকাছি যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ শুধু সেটা না, একটু ভালো পড়াশোনা করতে যাবা, ওখানে তোমার ওখানে থেকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে। সেই রিকোয়ারমেন্টগুলো কি কি, যে তুমি গাণিতিক পদার্থবিজ্ঞান নাও, গাণিতিক রসায়ন নাও, এগুলা নাও, তুমি তাহলে আগায় থাকতে পারবা। বুয়েট পদার্থবিজ্ঞান, বুয়েট রসায়ন, হ্যান ত্যান এগুলা নাও, বুয়েট ম্যাথ, এগুলা কিন্তু ওই অহরহ পাবা ভাই, অহরহ অনেক পাবা। সেই বইয়ের যে একটা খরচ, সেটাও কিন্তু খুব কম এমন না, সেখানেও তোমাকে মন মানসিকতা রাখা লাগবে খরচ করার। ক্যালকুলেটর নেওয়া লাগবে একটা ভালো, যদি তোমার এসএসসির ক্যালকুলেটরের অবস্থা খুবই একেবারে সজল না থাকে তাহলে। আচ্ছা, আগের ফলাফল মানে এই যে এখনকার সময়, এই যে আমার বেলা যেমন হচ্ছে ধরো জেএসসি, অনেক মানুষের জেএসসির ফলাফলটাও দরকার হয়ে গেছিল, কারণ ওই যে আমি যখন হচ্ছে যে মানে অটো পাসের যে বিষয়টা আসলো, তখন কিন্তু এই দুটা ফলাফলকে কাউন্ট করে আসলে ফলাফল দেওয়া হয়েছিল। সো আগের ফলাফল এবং বর্তমান ফলাফলটা একটু মেজারে নিতে পারো। তুমি যদি হচ্ছে যে মোটামুটি ভাবে 4 আপ পেয়ে থাকো ভাইয়া, হ্যাঁ 4 আপ পেয়ে থাকো, বিলিভ মি 4.00 আপ এরকম রেঞ্জের পেয়ে থাকো, এবং বাই হুক অর বাই ক্রুক তুমি এমন একটা কামব্যাক দিলা যে এইচএসসি লাইফে তুমি হচ্ছে যে 5 ইনশাল্লাহ এখন থেকে যদি চিন্তা করো, এটা নট এন বিগ ডিল, লিটারালি এটা কোনো বিগ ডিল না, যে তুমি যতই বলো। তো তুমি যদি 5 বা 4 এটাকে যদি চিন্তা করতে না পারো, এই পজিশনে যদি তুমি নিজেকে ভাবতে না পারো, তাহলে তুমি ঢাবি ক্র্যাক করে ফেলছো, তুমি হচ্ছে বুয়েট ক্র্যাক করে ফেলতেছো, ডিএমসি ক্র্যাক করে ফেলতেছো, এরকম জায়গাতে কেন নিজেকে ভাবতেছো? আমি বলতেছি না অসম্ভব, কেন ভাবতেছো? অবশ্যই তোমার ওই পিছনে একটা মোটিভেশন আছে না, আরে বাপ তুই ওইটা পারলে তো তোর জন্য এটা কোনো বিষয় না, এটা তো ইনশাল্লাহ পারবি, আমি তোকে এই জায়গা থেকে মোটিভেট করতে যাচ্ছি, অবশ্যই পারবি। সো এইচএসসি রেজাল্ট যদি 5 হয় ইনশাল্লাহ, তাহলে তুমি প্রত্যেকটা জায়গাতে ইনশাল্লাহ হচ্ছে যে প্রিলিমিনারি অন্তত ফর্ম নিতে পারবা প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে। এবং বিলিভ মি, শুধুমাত্র ডিউ, বুয়েট, ডিএমসি এগুলার যে কথা বলতেছি, এডি ছাড়া যে সব শেষ এমন কিন্তু না, আরো অনেক অনেক ভালো ভালো জায়গা, অনেক সুযোগ আছে, যেগুলো সব নিয়ে আসলে বিস্তারিতভাবে তোমাকে আমি এখানকার ভিতরে মানে কথা বলতে গেলে হিউজ পরিমাণ সময় চলে যাবে। এগুলো তুমি ধীরে ধীরে নিজেই জানতে পারবা যে কোথাকার ফ্যাসিলিটিস কেমন, কি কোন ডিপার্টমেন্টের কোন অবস্থায় আছে, সব কিছু ওখানকার অ্যালুমনাই সোসাইটি কেমন, ল্যাব ফ্যাসিলিটিস কেমন, এগুলো সব ধীরে ধীরে ডিটেলসে জানতে পারবা। সো এইচএসসি লাইফের পড়াশোনার বৈশিষ্ট্য অবশ্যই আমাকে বিবেচনার ভিতরে নিতে হবে। আমি যে কথাগুলো বললাম বুঝা গেছে, এই কথাগুলোর উত্তরের উপর নির্ভর করতেছে তুমি আসলে সায়েন্সে রাখবা কিনা। যদি আমার সাজেশন নাও, বিলিভ মি 4 পয়েন্ট আপ আসছে, চোখ বন্ধ করে থাকো, কোনো সমস্যা নেই। জাস্ট দরকার হচ্ছে বদ্ধপরিকর একটা পড়াশোনার পরিকল্পনা, একটা ঠিক মতন রুটিন, একটা সঠিক গাইডেন্স, ইনশাল্লাহ তুমি হচ্ছে এইচএসসি রেজাল্টে কোপ দিতে পারবা যাকে বলে। ওকে, আচ্ছা, এবার আসো একটু রিয়েলিটি চেক দেই যে এবারের ফলাফল সম্পর্কে আমাদের কি কি কথাবার্তা বা চেনা দরকার, এবং সেখান থেকে আমরা ধরতে পারবো বা বুঝতে পারবো যে আসলে এই সিনারিওতে, বর্তমান যে সিনারিও চলতেছে, এই সিনারিওতে আমার কত মার্কে কোন কলেজ আসতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, সো কলেজ চয়েস করার ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত আছে বা কিছু ডিসিশন আছে, যেটা আমি একেবারে এক্সাক্ট একটু পরে দিব, বাট তার আগ পর্যন্ত আসো কত মার্কে কোন কলেজ আসতে পারে। আগে এই বছরের রেজাল্ট নিয়ে একটু চিন্তা করে দেখো ভাই, এই বছরের কলেজের তোমার এই XI11 অ্যাডমিশন যেই ওয়েবসাইট আছে, সেখান থেকে শুরু হবে হচ্ছে তোমার জুলাইয়ের শেষ সপ্তাহের দিকে। আর কোটার ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আসছে, মানে আগে যেমন আমাদের মুক্তিযুদ্ধ কোটা এবং হচ্ছে বিভিন্ন সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য 2% প্রবলি এরকম একটা কোটা ছিল। তো এখন কোটার যে ব্যবস্থাটা, সেটা হচ্ছে যে সম্ভবত একটা সিদ্ধান্ত আসছে যে
জুলাই শহীদ এবং তাদের যেই মানে এরকম হয়তো বা কিছু প্যারামিটার ঠিকঠাক করে তাদের জন্য হয়তো বা একটা ব্যবস্থা করা হবে। তো ওইটা ছাড়া এই যে মুক্তিযোদ্ধা বা আদার অন্যান্য যে কোটা ছিল সেটা কিন্তু আসলে মিনিমাইজ করে দেওয়া হবে। সো এটা খুব দ্রুতই সিদ্ধান্ত জানা যাবে, এই সিদ্ধান্ত অনুযায়ী তুমি দেখতে পারবা। এছাড়াও এবার প্রত্যেকটা কলেজ সার্কুলারের ভিতরে দেখবা তুমি বেশ কিছু শিথিলতা থাকবে, ইনশাল্লাহ থাকবেই, থাকা লাগবেই। সেটা তুমি যত টপ গ্রেডের কথা চিন্তা করো, যত মিডিল গ্রেডের কথা চিন্তা করো, যত লোয়ার গ্রেডের কথা কলেজের কথা চিন্তা করো, আসলে টপ মিডিল লোয়ার গ্রেড বলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না ভাই। এটা আমার তোমার ঠিক করে দেওয়া জিনিস আসলে, বুঝছো? এটা আমি তুমি ঠিক করে দিচ্ছি তাই, হ্যাঁ। যাই হোক, যেটার কথা বলছিলাম, তো এটার ভিতরে দেখবা যে সার্কুলারের ভিতরে অনেক বেশি শিথিলতা আসছে। কেন এটা অ্যাজিউম করা যাচ্ছে? এটার কারণটা আমি এখানে বলে দিচ্ছি তোমাকে। দেখো, সারা দেশে মানসম্পন্ন কলেজের সংখ্যা 240 থেকে 250, এটা পরিসংখ্যান ব্যুরোর একটা মতামত। ওকে, আসন সংখ্যা এখানে প্রায় 1 লাখ। 1 লাখ। এবার আমাদের জিপিএ 5 পাওয়া, সায়েন্স আর্টস কমার্স সবার কিন্তু কথা বলছি, জিপিএ 5 পাওয়া মানুষজন আসলে কত? 1,39,000। 1,39,000। তার মানে মানসম্পন্ন যে কলেজের কথা বলতেছি, যেটাকে আসলে খুব মানে মানসম্পন্ন কলেজ মানে কি? স্টুডেন্টরা যেখানে অবভিয়াসলি আগ্রহ ফিল করে, ওই কন্টিনেন্টালের মানুষজন অথবা বাইরে দূর দূরান্তের মানুষজন আসলে ওখানে ভর্তি হওয়ার জন্য, ওখানে পড়াশোনা করার জন্য আগ্রহ ফিল করে। ওখান থেকে হচ্ছে যে পরবর্তীতে যে জিপিএ 5 পাওয়ার যে রেজাল্ট বা এইচএসসির যে রেজাল্ট, সেই রেজাল্টের পরিমাণটা ভালো, ওখান থেকে কনভার্সন রেট ভালো, কোথায়? পাবলিক ইউনিভার্সিটিতে কনভার্সন রেট ভালো, সব দিক থেকে আসলে বেটার। সো ওই ধরনের জিনিসের বলতেছি, সেখানে সংখ্যাটা প্রায় কত? 1 লাখের কাছাকাছি, যেখানে 1,39,000 তোমরা এবার জিপিএ 5 পাইছো। তাহলে তুমি বুঝতেছো যে অবভিয়াসলি 39,000 মতন মানুষজন আসলে এলিমিনেট হয়ে যাচ্ছে, সেই জায়গার ভিতরে আসলে চান্স পাচ্ছে না। বুঝছো বিষয়টা বা ব্যাপারটা ধরতে পারা গেছে কেমন চলতেছে আসলে? দ্যাটস ওয়াই সেই জায়গাগুলোর ভিতরে হয়তো বা কিছুটা শিথিলতা থাকবে। এবং এখানে আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে পাস করছে প্রায় আমাদের 13,03,000 মানুষজন, 300 সামথিং একটা মানুষজন, আমরা সব পূর্ণ সংখ্যায় লিখেছি। এবং ভর্তিযোগ্য আমার মাদ্রাসা এবং হচ্ছে যে তো আমাদের যেই আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, সেই ব্যাকগ্রাউন্ডে 22 লাখ আসন আছে। তার মানে দেখো প্রায় অর্ধেক, প্রায় 10 লাখ আসন কি থাকবে, এবার কিভাবে চলবে সেটা আসলে বুঝাই যাচ্ছে না কিরকম ভাবে চলবে। সো অল ওভার তোমাকে একটা মানে জাস্ট স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেওয়ার জন্য মানে মেইনলি আমি এটাই রিপ্রেজেন্ট করলাম। এবার একটু কথা বলি, এবার যে রেজাল্টের ধস, তাতে ইনশাল্লাহ তুমি তোমার হচ্ছে যে নিজ অবশ্যই চেষ্টা করবা বিভাগীয় জেলা শহরের ভিতরে থাকতে। যদি না থাকো হয় তাহলে চিন্তা আছে হচ্ছে এনডিসি, সেন্ট জোসেফ, হ্যাঁ। এই যে মানে এরা তো অলওয়েজ হচ্ছে যে জিপিএ 5 থাকলেই তুমি ইনশাল্লাহ সেখানে এনডিসি, সেন্ট জোসেফ আর হচ্ছে আমাদের এই যে হলিক্রস কলেজ, যেটা এই 3 জায়গার ভিতরে জিপিএ 5 থাকলেও মার্কটা ডাজেন্ট ম্যাটার, জিপিএ 5 থাকলে তুমি আবেদন দিতে পারবা, তারপরে হচ্ছে সুন্দর মতন এখানে ভর্তি পরীক্ষা হবে, তাই তো? মানে আমাদের আদালতের নির্দেশ অনুযায়ী বা আদালতের আদেশ নিয়েই আসলে ওনারা ভর্তি পরীক্ষাটা কমপ্লিট করেন। এবং ওইখানে মানুষজন এরকম না যে 1215 পেয়ে তুমি চান্স পাবা, নাও পাইতে পারো। আবার অনেকে দেখা যাবে যে 1180 পেয়েও চান্স পেয়ে গেছে, হইতেই পারে, কারণ ওর ভর্তি পরীক্ষার উপর নির্ভর করছে। ওখানে তোমাকে জাস্ট জিপিএ 5 লাগবে তোমার মার্ক মানে আবেদন করার জন্য, বাদ বাকি জিনিসপাতিগুলো তো বুঝতে পারছো। এখন এখানে সারা দেশের মানুষজন কিন্তু আসে, দ্যাটস ওয়াই এই কথাটা বললাম। এছাড়া যারা ধরো নিজ নিজ জেলায় নিজ হচ্ছে বিভাগীয় শহরের মধ্যে সিচুয়েটেড আছো, তাদের জন্য চিন্তা থাকবে অবশ্যই বিভাগীয় শহরের সর্বোচ্চ যেই ভালো কলেজটা, যেটা আর কি মানে তুমি আর কি নাম ডাকে জানো যে হ্যাঁ ওই ভালো কলেজ, সেটাই তো প্রিলিমিনারি টার্গেট থাকবে। তোমরা কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে তো সেটাই দিবা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইবারের যে রেজাল্ট ধসের পরিমাণ, সেখানে 1190 প্লাস মার্ক থাকলে তুমি যে কোনো কলেজ চয়েস দিবা তোমার বিভাগীয় শহরে, যে কোনো কলেজ ইনশাল্লাহ চলে আসবে, যে কোনো কলেজ তোমার বিভাগীয় শহরে ঢাকা জেলার কথার মধ্যে যদি চিন্তা করো, তাহলে তোমাকে এখানে অবশ্যই আমাদের যে ঢাকা কলেজ আছে, তারপরে বিজ্ঞান কলেজ আছে, তারপরে আমাদের আদমজি ক্যান্টনমেন্ট আছে, রাজুকুত্তলা আছে, তারপরে ডিআরএমসি আছে, এই যে সকল আমাদের যে ঢাকার রেসিডেন্সিয়াল যে কলেজ, এই সব কলেজগুলোর যে কথাগুলো বলতেছি, এগুলা তো মানুষজনের মানে একেবারে প্রথম টার্গেট থাকে। এরকম নূর মোহাম্মদ আছে, তারপরে ওইদিকে যদি দেখো মাহবুব রহমান মোল্লা আছে, অনেকগুলা কলেজ আছে। তো সবগুলা কলেজের ক্ষেত্রেই আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে তোমার অবস্থান যেখানে একেবারে খুব ভালো মতন জিনিসটাকে বুঝো। বিশেষ করে ঢাকার জন্য তো আরো অনেক জরুরি। 1190 প্লাস থাকলে দেখা যাবে ওখানে হয়ে যাবে। এই রেঞ্জটাই যদি আমি একটু কমাই দিই, 1170 প্লাস থাকলে এখানে দেখা যায় যে হয় তোমার হচ্ছে যে একেবারে প্রথম ক্যাটাগরির কলেজে হবে, যেটা তোমার মনে হয় যে তোমার ডিজায়ার্ড কলেজ, অথবা দেখা যায় তোমার সেকেন্ড যে অপশন, মানে তুমি যে দ্বিতীয় নাম্বারে দিবা, সর্বোচ্চ মানে মিনিমাম তো 5টা তোমাকে চয়েস দিতে হবে, সর্বোচ্চ তুমি 10টা চয়েস দিতে পারবা এরকম। সো সেকেন্ডটা দেখার মানে 1170 প্লাস থাকলে দেখা যাবে হচ্ছে যে সেকেন্ডটা অথবা থার্ডটার ভিতরে তুমি চলে আসছো। ঠিক এরকম ভাবে জিনিসটা আসলে কমবে। এক্স্যাক্ট কত মার্কে কোন কলেজ হবেই এটা ফিক্স ভাবে কখনো
কোনোবার কেউই বলে দিতে পারবে না। বেশ কিছু ডেটা আমার কাছেও আছে যে গতবারের হচ্ছে যে অমুক কলেজের লাস্ট মার্ক কত ছিল, অমুক কলেজের লাস্ট মার্ক, তুমুক কলেজের লাস্ট মার্ক, অমুক ডিপার্টমেন্টে কত, হ্যান ত্যান। এটি প্রত্যেকবার ভার্সিটি প্রত্যেকবার হচ্ছে যে মানে কলেজের ক্ষেত্রে অনেক বেশি মানে ভাইরাল একটা ডেটা থাকে, বাট আদৌ এটা কোনো খুব বেশি কাজ করে না ভাই। এটা সম্পর্কে এটা নিয়ে তুমি জাস্ট একটা ওভারভিউ বা আইডিয়া পাবা। আগের বারের এ প্লাস সংখ্যা মার্কের সংখ্যা এবারের এ প্লাস মার্কের সংখ্যার থেকে অনেক অনেক ডিফারেন্স আছে, অনেক অনেক ডিফারেন্স আছে। তো তাহলে তোমার আসলে যেটার কথা বললাম যে ধরো ঢাকা জেলার মধ্যে তুমি চিন্তা করতেছো, সেখানে তুমি কলেজ চয়েসের ক্ষেত্রে কি করবা? চলো আমি যদি সেই কথাটা বলি। সো কলেজ চয়েসের ক্ষেত্রে মানে সিলেক্ট করার জন্য এই যে তোমাকে আমি এখানে কিছু দিয়েছি। সো তোমার মাথায় রাখবা ভাই, তোমার এক্স্যাক্ট হচ্ছে যে তোমার যে অবস্থান, এই অবস্থানে টোটাল রেডিয়াসটা জাস্ট 1 থেকে 2 কিলোমিটার। বুঝ, 1 থেকে 2 কিলোমিটারের ভিতরে যেটা বেস্ট কলেজ সেটাকে চোখ বন্ধ করে চুজ করো। চুজ করার ক্ষেত্রে সরকারি কলেজকে অবশ্যই প্রায়োরিটিতে রাখো। এটা হচ্ছে আমার ভাই একেবারে লিটারেলি মানে ফ্রম দ্য কোর অফ মাই হার্ট এটা আমার তোমাদের জন্য উপদেশ। মানে ঢাকার মানুষজন বিশেষ করে লেস দ্যান 2 কিলোমিটারের ভিতরে, আরও যদি কাছে হয় খুবই ভালো, যতটা কাছে থাকে সেই কলেজটাকে হচ্ছে সুন্দর মতন চুজ করো। এবং তুমি যদি বিভাগীয় পর্যায়ে থাকো, তুমি যদি জেলা পর্যায়ে থাকো, উপজেলা পর্যায়ে, গ্রাম ইউনিয়ন পর্যায়ে থাকো, তাহলে তোমাদের জন্য বলবো এখন পড়াশোনা অনেক বেশি সহজ হয়ে গেছে। বিলিভ মি, আসলে এখন পড়াশোনা অনেক বেশি সহজ হয়ে গেছে। অনলাইনের ভিতরে, অনলাইনের এই জগতের মাধ্যমে তুমি সর্বোচ্চ, তোমার কাছে যিনি সর্বোচ্চ তার পড়ানোর স্টাইল ভালো লাগে, তার কথাবার্তা ভালো লাগে, সর্বোচ্চ যিনি সর্বোচ্চটুকু করেন, তুমিও তারটা সেম পরিমাণ অ্যামাউন্ট দিয়ে অ্যাক্সেস নিতে পারো। সেম পরিমাণ টাকা পে করেই তুমি হচ্ছে সেখানেও যুক্ত হতে পারো কিন্তু অনলাইনে, তাই না? তাদের প্রতি তোমার বিশ্বাস আছে, তারা কিন্তু তোমাকে ঠিকই গাইডেন্স করে বাকিটুকু পথ তোমার আসলে কমপ্লিট করে ফেলবে। সো তোমাদের জন্য অবশ্যই আমার কথা হলো, তুমি অফলাইনে থাকবা না, অফলাইনের সুযোগ চিন্তা করবা না এমন মোটেও না, অবশ্যই চিন্তা করবা। কেন করবা না? তোমার হচ্ছে শুরুর দিকে অবশ্যই অফলাইনের দিকে যদি চিন্তা থাকে যে ভাই আমি অফলাইনের দিকে যে এটা হচ্ছে যে একটু পড়াশোনা করতে চাই, অফলাইনের ভিতরে কোচিংয়ের সাথে যুক্ত হতে চাই, অফলাইনে স্যারেরা ওখানে পড়ান কিনা সেই জিনিসপাতিগুলোর সাথে দেখতে চাই, সব কিছুর জন্য আমি বলবো যে অবশ্যই তুমি চিন্তা করে রাখবা। তুমি যদি তোমার মতন একটা মানে পছন্দ বা চলনশীল আসলে কলেজ পেয়ে যাও, বিলিভ মি সেখানে এটা দেখতে পাবা হয়। আর আরেকটা কথা, এই অফলাইন, এই বেসিক, এই কনসেপ্ট, বাপরে এই সকল জিনিসপাতি তোর একটা মাত্র পরীক্ষা পর্যন্ত সবাই ওই যে সবাই থাকে, এই যে এনা বাসে উঠার পরে যে সবাই আর কি, আর কোনো নাস্তিক মানুষ থাকে না, সব আস্তিক হয়ে যায়, ঠিক আছে? আর মানে ওই আমাদের ফুল ফান্ডেড স্কলারশিপ লেগে গেলে কেউ দেশপ্রেমিক থাকে না, ঠিক সেরকম ভাই বোঝ যে তোর প্রথম পরীক্ষার আগ পর্যন্তই সবাই হচ্ছে বেসিক আর কনসেপ্ট এগুলার পাগলা থাকে। প্রথম পরীক্ষা দিয়ে যখন সে দেখে 4 সাবজেক্টে ফেল, তারপর থেকে আর আলহামদুলিল্লাহ কেউ বেসিক আর কনসেপ্টের পিছনে মানে শুধুমাত্র বেসিক আর কনসেপ্টের পিছনে খাটে না। ও বুঝতে পারে যে এই দুনিয়ায় মার্ক পাওয়ার জন্য বেসিক আর কনসেপ্টের সাথে সাথে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস, নিজে পড়াশোনা করা, নিজে অনুশীলন করা, এক্সাম দেওয়া, এই সকল জিনিসপাতিগুলো দরকার। এগুলা ছাড়া আসলে কিছু লাভ হয় না। সো এগুলা কলেজের ক্ষেত্রে সবার কমন সিচুয়েশন, সবার কমন ধারণা। এবং বিলিভ মি, তুমি আমি হয়তো বা পড়াশোনা করতেছি না, আমাদের এই যে অ্যাডভান্স ব্যাচ চলতেছে, তারপরে অ্যাডভান্স ব্যাচ হচ্ছে যে শুরু হতে চলেছে, তারপরে হচ্ছে ধরো আরো কত কত জায়গাতে অ্যাডভান্স ব্যাচ শুরু হয়ে গেছে না? অফলাইনে যে জায়গাগুলোতে রীতিমতন কোর্সের মানে হচ্ছে যে কি বলবো মানে কোর্স পর্যায়ে হচ্ছে পড়াশোনা করানো হয়, বিভিন্ন ভাইয়ারা পড়াশোনা করান, স্যাররা না, বিশেষ করে ভাইয়ারা যারা পড়াশোনা করেন ওরা কিন্তু অলরেডি অ্যাডভান্স হচ্ছে ব্যাচ শুরু করে দিছে। এবং বিশ্বাস কর ভাই, ওরা এতদিনে গুণগত রসায়ন, ভেক্টর, হ্যান এটিই পড়তেছে, ম্যাট্রিক্স নির্ণায়ক এটিই পড়তেছে। এবং এটা ঠিক যে তুমি কলেজে যাই দেখবা হচ্ছে ভেক্টর বা কোন বই নিবা এটা নিয়ে চিন্তা করবা, আমির হোসেন স্যারের বই কিনবা, শাহজাহান তপন স্যারের বই কিনবা, এগুলা নিয়ে চিন্তা করবা, ও দেখবা হচ্ছে ভেক্টর শেষ করে ফেলছে। হ্যাঁ এটা ঠিক, বাট দ্যাট ডাজন্ট মিন যে সে খুবই আগায় গেছে। বিলিভ মি, ও কিচ্ছু আগায় নেই। তোমার যখন থেকে পড়াশোনা শুরু করার কথা তুমি তখন থেকে শুরু করো, তুমি তখন থেকে মনোযোগ দিয়ে কমপ্লিট করো। ইউ হ্যাভ মোর এনাফ টাইম, তোমার কাছে যথেষ্ট সময় আছে, তুমি এটা নিয়ে প্যারা খাও না, মোটেও প্যারা খাও না। আমি যখন প্রথম দিন কলেজ যাই দেখি স্যার নদী নৌকার ম্যাথ করতেছে, আমার আশপাশ থেকে পুরো মানে আমার আশপাশের পুরো হচ্ছে যে কি বলবো 33 ডিগ্রি সার্কেলের ভিতরে সব মানুষজন একেবারে ঝটপট ঝটপট করে উত্তর দিতেছে। আমি তো পুরোই টাস্কি, হ্যাঁ কি ইডি উত্তর দেই কেমনে ভাই? আমি তো জানি না আসলে কোন চ্যাপ্টার, ভেক্টর আবার কি। ওরা দেখে উত্তর করে এরকম হবে, এরকম থাকবেই। তারা এখন কই আছে, তাদের এখন অবস্থান কি, এগুলা নিয়ে আমি চিন্তা ভাবনা নাই, ওটা নিয়ে কথা বলতে চাই না। আমি অন্তত দেখতে পাচ্ছি, তুমি আমাকে দেখো, আমি তো অন্তত একটা পজিশনের ভিতরে আছি, একটা পজিশন হোল্ড করে আছি। সো তাহলে এটা নিয়ে অন্তত প্যারা খেও না। তখনও কিন্তু সম্ভব, তখন থেকেও সম্ভব, অবশ্যই সম্ভব, এবং তুমি এখন থেকেও হচ্ছে যে সম্ভব করতে পারবা। সো এই যে অফলাইনের এই যে এই চিন্তাভাবনা, অনলাইনের চিন্তাভাবনা, যেভাবেই হোক পড়াশোনার জিনিসটা তো অবশ্যই সহজ হয়ে গেছে। তাই তোমার ওই মানে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে থেকে যে কলেজ থেকে তোমার কাছে মনে হচ্ছে যে কলেজের ব্যাকআপ ভালো না, আমি বোধহয় হচ্ছে পড়াশোনা করতে পারবো না, এটা সম্পূর্ণ একটা অজুহাত, তাছাড়া আর কিচ্ছু না। নিজে পড়াশোনা করতে যদি চিন্তা করো, নিজের না হচ্ছে যে তুমি হচ্ছে যে অনলাইনে বসে মানে নিজেকে পড়ার টেবিলে বসাইতে পারতেছো, নিজে সময় নষ্ট কম করে হচ্ছে পড়াশোনা করতে পারতেছো, তোমার কাছে হাজারটা সুযোগ সুবিধা আছে, এটা তোমাকে মানতেই হবে এখন বর্তমানে, ঠিক আছে? ওকে,
আশা করি বুঝাইতে পারছি। এবং যারা হচ্ছে চিন্তা করতেছো যে অবশ্যই ভাই আমি আমার বিভাগীয় পর্যায়ে যে আসলে কলেজে পড়বো, যেমন আমি আমার ক্ষেত্রে চিন্তা করছিলাম আমি হচ্ছে যে মানে রাজশাহী শহরে বিভাগীয় পর্যায়ে থেকে হচ্ছে পড়াশোনা করবো। রাজশাহী কলেজের নিউ ডিগ্রি কলেজ আছে, সিটি কলেজ আছে, এই সকল কলেজের ভিতরে আমি নিজে সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম। তো যাই হোক, তো এই সকল কলেজের ভিতরে যে আমি পড়াশোনা করতেছি, এখন কথা হচ্ছে যে তো এক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই এই যে খরচ প্রস্তুতিটা মাস্ট বি নেওয়া লাগবে। তোমার কাছে যদি এই ব্যাকআপটা থাকে তাহলে অবশ্যই মুভ করো, যদি না থাকে প্রয়োজন নেই। এমন ভুরি ভুরি উদাহরণ আছে, মানে মেইন কলেজ থেকে সিটি কলেজ থেকে একেবারে ফার্স্ট টপের দিকে মানুষজন ছিল যারা এখন পর্যন্ত কোথাও চান্স পায় নাই, বা হয়তো বা অন্যদিকে তারা চিন্তা ভাবনা করতেছে। আমি চান্সের দিক থেকে বলতেছি, আমি সফলতা বিফলতার কথাতে যাবো না ভাইয়া, এটাকে সফলতা কেউ মনে করতেছে কি করতেছে না হ্যান ত্যান এরকম। এই যেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কথা বলতেছিলাম, ওখানে অনেক মানুষজন কমেন্ট করছে যে সফলতার মাপকাঠি কি ঢাবি? আসলেই তো, দ্যাটস এ ফেয়ার কোয়েশ্চেন। সফলতার মাপকাঠি কি আদৌ ঢাবি? ঢাবি হলে কি মানুষ সফল, আর না হলে মানুষ বিফল? মোটেও না। এটা টোটালি হচ্ছে ডিফারেন্ট টু ডিফারেন্ট প্রোফাইল অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। তো যাই হোক, আমি যেটার কথা বলছিলাম যে খরচ, এই তোমার কাছে যেটা কথা বলতেছিলাম আর কি, যে আবার হচ্ছে যে আমার আমার অনেক ফ্রেন্ড যারা হচ্ছে যে আমার ওই ইউনিয়ন পর্যায়ের কলেজের মধ্যে পড়াশোনা করছে, তারা হচ্ছে যে আমার সাথে আমার ডিপার্টমেন্টে হচ্ছে যে একজন, আমার ডিপার্টমেন্টে না, ফিলোসফি ডিপার্টমেন্টে একজন আছে, ঠিক আছে, দর্শন ডিপার্টমেন্টে। সো যাই হোক, কি কথা বোঝা গেছে, সরকারি কলেজ হচ্ছে প্রায়োরিটি। কেন বলতেছি, কারণ বেসরকারি কলেজ খারাপ হয়, পড়াশোনা হয় না, হ্যান ত্যান এরকম না। কলেজ লাইফের সিস্টেমটা ভাই এরকম যে কলেজ আসলে তোমাকে পড়াশোনাতে খুব বেশি হেল্প করে এমন কিন্তু না। কড়াক্রান্তি করা কিছু কলেজ যেমন হচ্ছে এরা এনডিসি, সেন্ট জোসেফ হলি ক্রস, এরা কিন্তু তোমাকে ঠিকই পড়াশোনা আদায় করে নেয়, ওরা ওই রকম একটা বাউন্ডারির মধ্যেই রাখে। বাট বিলিভ মি, অন্যান্য কলেজগুলো যারা হচ্ছে চেষ্টা করে, বিশ্বাস করো, তারা সব সাবজেক্টে সব সেম রকম ভাবে তোমাকে আসলে ইফোর্ট দিতে পারে না, এবং চাইলেও আসলে সম্ভব হয় না, কারণ সেখানে টাইমটা তো লিমিটেড, প্লাস পড়াশোনার মাত্রাটা অনেক বেশি গভীর, অনেক ভিতরে হচ্ছে যাওয়া লাগে, অনেক জিনিসপাতি বোঝা লাগে। তাহলে বাট একটা ব্যাকআপ তো অবশ্যই থাকে। আমি নিজে সিটি কলেজের মধ্যে ক্লাস করতাম, কিন্তু বিলিভ মি ক্লাস করতাম। সো আমি তোমাকে যেটা বলতেছি, সরকারি কলেজ প্রায়োরিটি দিবে এই জন্যই যেন কলেজ আসলে তোমার ক্ষেত্রে, তোমার নিজের পড়াশোনার ক্ষেত্রে বার্ডেন বা ব্যারিয়ার না হয়ে যায়। কারণ সরকারি কলেজের ক্ষেত্রে দেখা যায় একটা মিনিমাম অ্যাটেন্ডেন্স ছাড়া বাদ বাকি আর খুব বেশি কিছুতে অতটা বেশি প্যারা দিতে হয় না। এছাড়াও সরকারি কলেজে বেশ কিছু হিডেন চার্জ, মানে মান্থলি যেই তোমার তো বেসরকারি কলেজের মান্থলি একটা তো ভাতা দেওয়া লাগবে, মান্থলি হচ্ছে একটা ফি দেওয়া লাগবে, এছাড়াও অনেক অনেক হিডেন চার্জ কিন্তু থাকে। তো সরকারি কলেজের ভিতরে এই হিডেন চার্জ হ্যান ত্যান এই সকল জিনিসপাতি থাকার পসিবিলিটিস অনেক বেশি কম, ঠিক আছে। এছাড়াও যখন তুমি জিনিসটাকে চুজ করতেছো, ট্রাই টু রিচ আউট সাম পিপল অফ দেয়ার, সেখানকার কিছু পড়াশোনা করা মানুষজনের সাথে রিচ আউট করার চেষ্টা করো, হোপসো তারা হচ্ছে অনেস্ট তোমাকে রিভিউ দিবে। এছাড়াও বর্তমানে অনলাইনের সময়, অনলাইনের যুগ, তুমি দেখো ওখানে অনেক অনেক হচ্ছে যে তোমার যে কলেজ তোমার টার্গেট, সে কলেজের হিউজ গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো হচ্ছে দুই একদিন মনিটর করো, একদিন দেখার চেষ্টা করো, তুমি সেটার মানে ভাবমূর্তি সম্পর্কে একটা একেবারে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবা। এরপরে আসো আমাদের সঠিক নির্দেশনার প্ল্যান নিয়ে আগানো, শুরু থেকে একেবারে, এটা তুমি যত শুরু থেকে যত প্রপার প্ল্যানিং নিয়ে আগাতে পারবা, বিলিভ মি, তুমি শুরু থেকেই তোমার সফলতার যে মাপকাঠি বুয়েট ডিউডিএমসি কে ধরতেছো সেখানে তত বেশি আগায় থাকলে, মানে লিখে রাখতে পারো, তুমি তোমার ট্র্যাকে উঠতে যত লেট করবা তুমি ততটা পিছিয়ে থাকবা, তোমাকে পরে ততটা বেশি হারে আর কি পরিশ্রম করতে হবে। দ্যাটস দ্য সেম থিং, ওকে। আচ্ছা, এরপরে আসো ভাইয়া বিভাগ পরিবর্তন আর ইয়ার গ্যাপ নিয়ে খুবই ভেবে চিন্তা, মানে তুমি যদি চিন্তা করো যে ভাই আমি বিভাগ পরিবর্তন করে ফেলতে যাচ্ছি, এটা জীবনের একটা ওর সিদ্ধান্ত আমি বলবো না, অবশ্যই এটা একটা বেস্ট সিদ্ধান্ত হতে পারে, ওর সিদ্ধান্ত হতে পারে, বাট বিলিভ মি এটা অনেক বড় একটা মেজর সিদ্ধান্ত। তাই বিভাগ চেঞ্জ করা নিয়ে যদি চিন্তা ভাবনা করো, ভেবে চিনতে ধরে বুঝে, মানে অনেক অনেক যতটা পারো লেন্দি করে হচ্ছে যে এই চিন্তা ভাবনায় আসো। এবং আমার পার্সোনাল সাজেশন হচ্ছে 4 পয়েন্টের উপরে থাকলে সায়েন্স ত্যাগ করার কোনো দরকার নাই, বিলিভ মি, সায়েন্স ত্যাগ করার কোনো দরকার নেই। পড়াশোনা অনেক আছে, বিশ্বাস কর ভাই, আমি মেলা পড়াশোনা করছি, এখন হয়তো বা আমাকে চাকরির জন্য চিন্তা ভাবনা করতে হবে বা পড়াশোনা করতে হবে, এখন বোধহয় আমাকে আবার ভৌগোলিক অবস্থান নিয়ে পড়াশোনা করতে হবে, হোয়াট এভার ইট ইজ, বাট বিলিভ মি আমি অনেক থিংস জানি, আমি অনেক থিংসের ব্যাখ্যা জিনিসপত্র জানি, ব্যাখ্যা করতে পারি ওই জিনিসপাতিগুলো নিয়ে, আমার শেখার আগ্রহ অনেক সৃষ্টি হয়েছে, নিজে থেকে শেখার আগ্রহ। ভার্সিটিকে আমি ইচ্ছা মতন গালিগালাজ করি, ভার্সিটি ডিপার্টমেন্টকে ইচ্ছা মতন গালিগালাজ করি, তাদের পড়াশোনার ধরন হ্যান ত্যান সব কিছু কিনে গালিগালাজ করি, বাট বিলিভ মি ওরা আমার ভিতরে একটা অবভিয়াসলি ক্রেভিং সৃষ্টি করতে পারছে, কিসের, জানার, শেখার, সেই জিনিসটা অনেক জরুরি লাইফে, ওকে। আমি বলছি না এটা আর্টস কমার্সে নাই, আছে অবশ্যই, বাট সায়েন্সে বোধ হয় আমার মনে হয় আসলে একটু বেশি, ওকে। আচ্ছা, আর যদি চিন্তা করো যে ইয়ার গ্যাপ দিব, এটা একটা ওর সিদ্ধান্ত আমার মতে, তারপরে দেখা যায় যদি আসলে না, মানে না দিয়ে সম্ভবই হচ্ছে না, তাহলে আর কিছু করার নেই। আমি তোমাদের একটা কথা বলি, আমার সাথে একটা যুক্ত মানে স্টুডেন্ট, সে হচ্ছে প্রথমবার পরীক্ষা দিছিল, সে 4 পয়েন্ট হচ্ছে যে 3-4 পাইছিল এরকম। এরপরে মানে তার সে কিছু ফ্যামিলি প্রবলেম বা ক্রাইসিস ছিল বোধহয়, সেজন্য আসলে দিতে পারে নাই। তারপরে পরের বার পরীক্ষা দেওয়ার পরে সে 3.94 পাইছে এবারের রেজাল্টে। কি লাভ হইলো? এবং আমি যতদূর জানি হচ্ছে যে দুইটাই হচ্ছে ইউজ করা যায় না, যেটা একেবারে টোটাল আপডেটেড সেটা ইউজ করা যায়। ও বলতেছে ভাই দুইটা ইউজ করা গেলে আমি আগেরটা ইউজ করতাম। তো এটা একটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত না? তুমি 1 বছর খাটাখাটি করে তোমার রেজাল্টটা কমাইলা, এটার কারণটা কি হয়েছে? অবশ্যই তোমার হয়তো বা দেখা গেছে যে মানে এবার পরীক্ষা সে কেমন দিছে আমি সেখানে যাবো না, কিন্তু দেখা গেছে যে এবার যদি আসলে সে খুব খারাপ পরীক্ষাও দিয়ে থাকতো, ধর হ্যাঁ, মানে খারাপ না, খুব মোটামুটি ভাবেও পরীক্ষা দিছে বা ভালো পরীক্ষাও দিয়ে দিছে, এবার তো খাতা দেখার ক্ষেত্রে অবশ্যই শিথিলতার জায়গাগুলো অনেকটা মিনিমাইজ করা হয়েছে। সো এগুলার উপর এগুলাও একটা প্রভাব পড়ছে না সব কিছু মিলা? সো আলটিমেটলি তার ভাগ্যে যেটা ছিল সেটা তো হবেই, বাট
ইয়ার গ্যাপ দেওয়ার সিদ্ধান্ত আমার মতে একটা বোকামি। সো এটা দিয়ে প্রয়োজন নাই, নিজের সত্যটা স্বীকার করে সামনে নিজের বেস্টটা দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবেই। এছাড়া যারা যে প্রকার প্রবলেম ফেস করতেছো সেটা হচ্ছে কমেন্টের ভিতরে জানাতে পারো, আমরা অবশ্যই ট্রাই করবো তোমাদেরকে রিচ আউট করার জন্য। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিই আর কি, তোমার কলেজ লাইফের এই যে সঠিক নির্দেশনা আর প্ল্যান নিয়ে আগানোর জন্য আমাদের আগামী 18 তারিখ, 18 হচ্ছে যে জুলাই, হতে চলেছে সেই একেবারে ঐতিহাসিক যাকে বলে ওয়েবিনার। হ্যাঁ, সেই ওয়েবিনারের ভিতরে, ওয়েবিনারের ডিসক্রিপশন বক্সে তুমি হচ্ছে লিঙ্ক পাবা। এই ওয়েবিনারের মধ্যে অবশ্যই তোমরা পার্টিসিপেট করো। এই ওয়েবিনারের মধ্যে আমরা তোমাকে পুরো 1 বছরের মধ্যে তোমার আলটিমেটলি এইচএসসি সিলেবাস কভার করার একটা ফুল মাস্টার প্ল্যান দিব, যেটা অবশ্যই তুমি ইনশাল্লাহ পালন করতে পারবা না, বাট বিলিভ মি তুমি আসলেই পালন করতে পারবা না, কারণ হচ্ছে যে অনেক অনেক ইস্যুস থাকবে, নিজে হচ্ছে গেলেই বুঝতে পারবা। বাট বিলিভ মি, তুমি অ্যাটলিস্ট সূর্যে টার্গেট করলে চাঁদে পৌঁছতে পারবা। সো তুমি অ্যাটলিস্ট যদি 2 বছরের মানে সিলেবাসটাকে কভার করার বা 2 বছরের পড়াশোনাকে কভার করার চিন্তা করো, তুমি অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ারের সিলেবাসটা কভার করতে পারবা। বাট তুমি যদি শুধু ফার্স্ট ইয়ারের প্ল্যানটা নিয়ে আগাও, বিলিভ মি, তুই হচ্ছে যে হাফ ইয়ারের সিলেবাসটাও কভার করতে পারবি না। সো তোমাকে ওই জিনিসটাতে ভালো মতন বুঝতে হবে। এবং আমরা আমাদের সব থেকে প্রিমিয়াম প্রোগ্রাম একাডেমিক টু অ্যাডমিশন 27 ব্যাচের জন্য সেটা লঞ্চ করতে চলেছি। সো সেটাও একই সাথে থাকবে। এবং তুমি যদি আসলে এই ওয়েবিনারের মধ্যে অংশগ্রহণ করো, তাহলে তুমি সেখানে ফ্ল্যাট 2000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবা। এবং এই একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রামটা হচ্ছে আমাদের সব থেকে প্রিমিয়াম, কজ এখানে সব থাকে, সব তোমার অ্যাডমিশনের ক্লাস, একাডেমিক ক্লাস, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব একসাথে দেওয়া। তো তোমার কলেজে আসলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিক্স পড়াচ্ছে, ফার্স্ট ইয়ার পড়াচ্ছে শুধু, সেকেন্ড ইয়ার পড়াচ্ছে, কি পড়াচ্ছে দ্যাট রিয়েলি ডাজেন্ট আসলে বদার টু ইউ। ওকে, সো যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকো। এছাড়াও যে প্রবলেম বা ডিফিকাল্টিসগুলো ফেস করতেছো কাইন্ডলি মানে কমেন্টে জানাও, আমি অবশ্যই চেক করবো। আর ইনশাল্লাহ দেখা হবে হচ্ছে 18 তারিখ এই ওয়েবিনারের মধ্যে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।